সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কারণ যদি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষা থাকে তাহলে তোমরা একেবারে সঠিক ভিডিওতে বা সঠিক চ্যানেলে কিন্তু এসেছো। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তোমাদের যে পরীক্ষা 22 তারিখ যে পরীক্ষা রয়েছে সেই 22 তারিখের পরীক্ষার প্রশ্ন নিয়েই কিন্তু আজকের আমাদের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই প্রশ্নপত্র থেকেই আসবে 22 তারিখের প্রশ্ন। একদম ঠিকই শুনেছো। তো এই প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর তোমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, যাতে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে। আর শুধুমাত্র তৃতীয় সেমিস্টারে নয়, চতুর্থ সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারেও কিন্তু আমরা সাহায্য করব, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখো, আমরা উত্তর সহ বলবো, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। আমাদের ভিডিও থেকেই তোমাদের কিন্তু অর্ধেক প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে। আর শেষ মুহূর্তে তোমাদেরকে করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। দেখো আজকের প্রথম প্রশ্ন, দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? ঠান্ডা লড়াই শব্দটি, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় 95% কিন্তু চান্স আছে এই প্রশ্নটা আসার। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, উত্তর হয়ে যাবে বার্নার্ড বারুচ। ঠিক আছে, বার্নার্ড বারুচ কিন্তু ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। দেখো 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, এটাও মনে রাখবে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে, এটাও কিন্তু চান্স রয়েছে 95% আসার। প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে, বা তোমাদের পরীক্ষা এরকমভাবে আসতে পারে যে ঠান্ডা লড়াইয়ে কোন যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, অনেকগুলো যুদ্ধ কৌশল দিয়ে দেবে, উত্তর হয়ে যাবে প্রক্সি যুদ্ধ কৌশল, মনে রাখবে কিন্তু। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, দেখো দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতিতে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব দিয়েছিল কে? দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতিতে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব দিয়েছিল, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো দ্বিমেরুকেন্দ্রিক যখন রাজনীতিতে তখন দুটো মেরুতে কিন্তু গোটা বিশ্ব ভাগ হয়ে গেল, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর অপরদিকে সোভিয়েত ইউনিয়ন। তো পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব দিয়েছিল কিন্তু, মনে রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর, ওয়ারসো প্যাক্ট কার নেতৃত্বে গড়ে ওঠে? মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো, তোমরা দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো প্রতিটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ওয়ারসো প্যাক্ট কার নেতৃত্বে গড়ে ওঠে? মনে রাখবে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কিন্তু ওয়ারসো প্যাক্ট গড়ে ওঠে। আরেকটু বলে দিই তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন, তোমাদের জন্য প্রশ্ন থাকছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা যে প্যাক্ট বা জোট, সেটা কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাও, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোন জোট গড়ে উঠেছিল? আমরা তো বললাম সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কী গড়ে উঠেছে, ওয়ারস প্যাক্ট, তো ওয়ারস জোট। আর চলে আসো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কী গড়ে উঠেছিল, কমেন্ট করে জানাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন, দেখো দ্বিমেরু ব্যবস্থার অবসান হয় কত সালে? দেখো দ্বিমেরু ব্যবস্থার অবসান হয়েছিল কিন্তু 1991 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আসার মতো, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দ্বিমেরু কেন্দ্রিকতার বা দ্বিমেরু ব্যবস্থার অবসান হয়ে যায়, এটা কিন্তু 1991 সালে, মনে রাখবে। চলে আসবো নেক্সট প্রশ্ন। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান কাদের চুক্তির মাধ্যমে ঘটে? দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান কিন্তু 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। অপশন নাম্বার এ গর্বাচেভ এবং জর্জ বুশ, মার্কিন রাষ্ট্রপতি গর্বাচেভ এবং জর্জ বুশ, ঠিক আছে। তো দুজন কিন্তু এদের অবসান, মানে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটে দুজন রাষ্ট্রপতি, গর্বাচেভ এবং জর্জ বুশ এর আমলে, ঠিক আছে। তো মার্কিন রাষ্ট্রপতি গর্বাচেভ বা জর্জ বুশ কথাকার, সেটা তোমরা জানলে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। নেক্সট 7 নম্বর, দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের জনক, এটি কিন্তু পরীক্ষা আসবে, উত্তরটা হয়ে যাচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ভারতের নেতৃত্ব দিয়েছিল জওহরলাল নেহরু, ঠিক আছে। জওহরলাল নেহরুর আমলে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে উঠেছিল বা জোট নিরপেক্ষ। এখানে বলে দিই, গোটা পৃথিবী যখন দুটো মেরুতে অবস্থান করছে, এক মেরু এবং দ্বিমেরু কেন্দ্রিকতা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তখন ভারতের স্থান কি? ভারত বলছে আমরা কোনো জোটে যোগ দেবো না, আমরা পুরোপুরি নিরপেক্ষ থাকবো। আর এই জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছে জওহরলাল নেহরু, ঠিক আছে। চলে আসবো, তৎকালীন প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। 8 নম্বর প্রশ্ন, দেখো জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হচ্ছে বেলগ্রেড, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন। চলে আসবো 9 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সালটা তোমরা মনে রাখো, সম্মিলিত জাতিপুঞ্জের সালটা হচ্ছে 1945 সাল। 1945 সালে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলো, এবং 24শে অক্টোবর, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষার আসার মতো প্রশ্ন। চলে আসবো 10 নম্বর প্রশ্ন, দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে উদ্দেশ্যের সংখ্যা কয়টি? মোস্ট ইম্পর্টেন্ট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে উদ্দেশ্যের সংখ্যা মনে রাখবে 4টি উদ্দেশ্য ছিল।
নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্ন থেকে, ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল, মনে রাখবে 1950 সালের 3রা নভেম্বর, অর্থাৎ 3রা নভেম্বর 1950। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1950-এ শান্তির জন্য ঐক্য প্রস্তাব। নেক্সট, নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা কতজন? নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা যদি 10 জন হয়, তাহলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। নেক্সট চলে আসবো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। দেখো নেক্সট এখানে কি বলছে, সুয়েজ সমস্যা। তোমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলেছি। প্রথমে দেখো সুয়েজ সমস্যা, এটা হয়ে যাবে লেনিন। কঙ্গো সমস্যা, এটা হয়ে যাবে অপশন নাম্বার বি কুয়েলার। ইরাক ইরান যুদ্ধ, এটা হয়ে যাবে অপশন নাম্বার এ উরথান্ট। এবং অপশন নাম্বার 4 বলশেভিক বিপ্লব, এটা হয়ে যাবে হ্যামারশিল্ড। অর্থাৎ অপশন ওয়াইজ যদি তোমাদের মিলাতেই হয়, উত্তর দেখে নাও, অপশন হবে অপশন নাম্বার সি, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট 14 নম্বর প্রশ্ন। দেখো ইউনিসেফ এর বর্তমান উদ্দেশ্য কি? 14 নম্বর প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, ইউনিসেফ। তো আগে আমরা এই ইউনিসেফ এর পুরো নামটা তোমাদেরকে বলে দেবো। দেখো ইউএনআইসিইএফ এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তাহলে তোমরা বুঝতে পারছো সি ফর চিলড্রেন, অর্থাৎ শিশুদের জন্যই হবে, ঠিক আছে। এবারে উত্তরটা তাহলে তোমাদেরকে দেখতে হবে অপশন নাম্বার এ। দেখো শিশু অধিকারের দীর্ঘমেয়াদী উন্নয়নের সপক্ষে কিন্তু প্রচার করাই হচ্ছে ইউনিসেফ এর প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। আরেকবার বলছি পুরো নামটা, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। চলে আসবো আমরা 15 নম্বর প্রশ্ন। দেখো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় কোথায়? আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল, সেটার প্রধান কার্যালয় ছিল ওয়াশিংটন, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো 16 নম্বর প্রশ্ন। দেখো সত্য মিথ্যা কিন্তু নিরূপণ করতে বলেছে। প্রথমে দেখো জাতিপুঞ্জে মহাসচিবের গুরুত্বপূর্ণ কাজগুলি হলো, জাতিপুঞ্জে মহাসচিবের গুরুত্বপূর্ণ কী কী কাজ, তো আমি দেখে নিচ্ছি। প্রথমে দেখো বলছে জাতিপুঞ্জের বার্ষিক আয় ব্যয় বা বাজেট প্রস্তুত করা। তো একদম জাতিপুঞ্জের যিনি মহাসচিব হবেন তিনি এই কাজটি কিন্তু করবেন, আয় ব্যয় বা বাজেট প্রস্তুত করা। দ্বিতীয় কী বলেছে দেখো, যে জাতিপুঞ্জের মহাসচিবের আরও একটি কাজ হলো বিভিন্ন কমিশন ও কমিটি গঠন এবং সাধারণ সভা আহ্বান করা, এটাও কিন্তু ডাইরেক্ট সত্য। নেক্সট, জাতিপুঞ্জের কাজকর্মের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা ও তা সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদে পেশ করা, এগুলো কিন্তু সবই কিন্তু জাতিপুঞ্জের কাজ। 4 নম্বরটা কী বলেছে দেখে নাও, জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রকে নিজ ইচ্ছা অনুসারে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে উদ্যোগী করা, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। নিজ ইচ্ছা অনুসারে কোনো কিছুই হবে না। তাহলে আমরা অপশন ওয়াইজ যদি দেখতে চাই, তাহলে 1, 2, 3 প্রত্যেকটা কিন্তু সঠিক, অর্থাৎ 3টি বিবৃতি সঠিক। এগুলোই হলো জাতিপুঞ্জের মহাসচিবের গুরুত্বপূর্ণ কাজ। তোমাদের ঘুরিয়ে প্রশ্ন চলে আসতেও পারে যে জাতিপুঞ্জের বার্ষিক আয় ব্যয় বা বাজেট প্রস্তুত করা কার কাজ, 4টা অপশন দিয়ে দিতে পারে। তো উত্তর হয়ে যাবে কি, জাতিপুঞ্জের মহাসচিবের কাজ। মনে রাখবে 3টে প্রশ্ন কিন্তু, তাহলে আমি তোমাদের অপশন ওয়াইজ অ্যান্সার বলেছি, 3টে বিবৃতি সত্য। তাহলে অপশনটি কী হবে, 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি, 4টা অপশন তোমাদের বললাম যে 3টে সত্য, একটা ভুল, কোনটাতে আছে দেখে নাও। উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। দেখো 3টে সত্য, 4টি মিথ্যা। চলে আসবো 17 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, বলছে এ নামক বিশিষ্ট ব্যক্তির মতে মানব নিরাপত্তা হচ্ছে অভ্যন্তরীণ হিংসতা থেকে ব্যক্তি এবং ব্যক্তিবর্গের সুরক্ষা প্রদান করা। তিনি ছিলেন জাতিপুঞ্জের প্রাক্তন মহাসচিব। এই এ নামক ব্যক্তিটি হলেন, এ নামক ব্যক্তিটি কে? উত্তর হয়ে যাবে কোফি আন্নান, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। এখানে কি বলতে চাইছে একটু দেখো, বলছে নিম্নলিখিত বিষয়গুলি থেকে নিরাপত্তার বিভিন্ন দিক, কোন নিরাপত্তার বিভিন্ন দিক? একদম দেখো ভালো করে দেখো, তাহলে বলছি। দেখো সীমানা সুরক্ষা, সীমানা মানে বর্ডার, ঠিক আছে। সন্ত্রাসবাদের মোকাবিলা করা, আইনি কাঠামো, নজরদারি ও গোয়েন্দাগিরি, জাতীয় নিরাপত্তা। জাতীয় নিরাপত্তা বলেছে মানে দেশের অভ্যন্তরে মানে ভিতরে। সীমানা মানে কি, সীমানা সুরক্ষা মানে দেশের ভিতরে। আচ্ছা সামরিক নিরাপত্তা, এগুলো সবই কিন্তু দেশের ভিতরে। তাহলে 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি, বাহ্যিক নিরাপত্তা হবে না, পরিবেশগত নিরাপত্তাও তো এগুলো নয়, মানব নিরাপত্তা, মানুষের নিরাপত্তার জন্য সীমানা সুরক্ষা, না না না। উত্তর হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থাৎ অপশন নাম্বার সি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এই সমস্ত সুরক্ষাগুলো দিতেই হয়, এই সমস্ত কিন্তু নিরাপত্তার দিকগুলোকে দেখতে হয় আমাদের। চলে আসবো 19 নম্বর প্রশ্ন। দেখো 19 নম্বর প্রশ্নে কি বলেছে, যে আল কায়দা আমেরিকা আক্রমণ করেছিল কবে? আল কায়দা আর আমেরিকা আক্রমণ করেছিল অপশন নাম্বার বি 11 সেপ্টেম্বর 2001 সালে। নেক্সট 20 নম্বর প্রশ্ন। 2000 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক কোন দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়? আন্তর্জাতিক অভিবাসী দিবস মনে রাখবে 18 ডিসেম্বর, অর্থাৎ অপশন নাম্বার এ 18 ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট 21 নম্বর প্রশ্ন। এখানে বিবৃতি 1, এখানে ক্রম অনুযায়ী সাজাতে বলছে নাকি?
সঠিক ব্যাখ্যা। আচ্ছা ঠিক আছে, প্রথমে দেখো কি বলছে 21 নম্বর প্রশ্ন, যে বলছে অভিবাসন দরিদ্রতা হ্রাসের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। কিন্তু এটা এটা কিন্তু একদম সঠিক, অভিবাসন দরিদ্রতা হ্রাসের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, একদম। আবার বলছে যে কারণ অভিবাসনের ফলে প্রাপ্ত আয় দিনে পরিবারগুলি শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে পারে না। এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে ভুল। প্রথমে এটা ঠিক, অভিবাসন কিন্তু দরিদ্রতা হ্রাসের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, বাট অভিবাসনের ফলে প্রাপ্ত আয় দিয়ে পরিবারগুলি শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে পারে না, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। তাহলে অপশান ওয়াইজ আমরা অপশানটাকে বেছে নেবো। 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, এ সঠিক কিন্তু আর ভুল। চলে আসবো 22 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, নিচের কোন আন্তর্জাতিক সংস্থা মহামারীর সময় মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমরা প্রত্যেকেই জানো যে মহামারী নিয়ন্ত্রণ বা হেলথ অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা দেখে গোটা পৃথিবীর, আন্তর্জাতিক বলেছে, ইন্টারন্যাশনাল হলে কী হয়ে যাবে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা কি করে, সমস্ত যে স্বাস্থ্য পরিকাঠামো, এই যে মহামারী করোনা মহামারী হয়েছিল, তো সমস্ত স্বাস্থ্য পরিকাঠামো, সমস্ত হাসপাতাল, দেশের নয় গোটা মানে বিশ্বের স্বাস্থ্য নিয়ে ভাবে বা স্বাস্থ্য নিয়ে বিভিন্ন মহামারীর সময় মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু WHO, এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখো IMF কি, এটা কি করে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিভিন্ন ফান্ড লোন এ সমস্ত দিয়ে থাকে, ঠিক আছে। IMF ইন্টারন্যাশনালভাবে, ILO কি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, লেবার বিভিন্ন শ্রমিক সংস্থা, এটা আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। আর FAO এর পুরো নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা একটা কাজ কি, এটা হচ্ছে খাদ্য এবং কৃষি সহায়ক যে মানে সংস্থা, ঠিক আছে। এটা সবই এগুলো ইন্টারন্যাশনাল, ঠিক আছে, বুঝেছো। পুরো নামগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষা আসার মতো প্রশ্ন। চলে আসবো আমরা 23 নম্বর প্রশ্ন। তাহলে বুঝতে পারলে যে মহামারী নিয়ন্ত্রণের সময় কিন্তু WHO কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলে আসবো আমরা, দেখো 23 নম্বর প্রশ্নে কি বলছে, জাতীয় জীববৈচিত্র্য আইন কত সালে চালু হয়? 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদের বলেছি, দেখো 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, মনে রাখো 2002 সালে জাতীয় জীববৈচিত্র্য আইন কিন্তু চালু হয়। নেক্সট 24 নম্বর প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা ও বিভাজনের ঘোষণা করেন কবে? লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা ও বিভাজনের ঘোষণা করেন 3রা জুন 1947, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বিবৃতি একে বলছে 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইন অনুসারে দেশভাগ হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছিল, ভারত আর পাকিস্তান। এটা কিন্তু একেবারেই সত্য, তাই তো। 1947 সালে কিন্তু ভারত এবং পাকিস্তান দুটো স্বাধীন দেশ কিন্তু তৈরি হয়েছিল। এবার দেখো বিবৃতি 2-এ কী বলছে, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ও পাকিস্তানের জিন্নাহ। এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা। তাহলে আমরা প্রথমেটা দেখতে পাচ্ছি সত্য, দ্বিতীয়টা মিথ্যা। তাই 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ঠিক আছে। প্রথমেটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। চলে আসবো দেখো 26 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি হয় কত সালে? উত্তর হয়ে যাবে 1950 সালে। উদ্বাস্তু সমস্যা নির্ধারণে মোস্ট ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। উদ্বাস্তু সমস্যা নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1950, সালটি মনে রাখবে ভালো করে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন প্রান্তে উদ্বাস্তু আগমনের ঘটনাগুলিকে ক্রম অনুযায়ী সাজাতে বলছে। তো ক্রম অনুযায়ী সাজাও। আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, প্রথমেটা হয়ে যাবে অপশন নাম্বার 2, ভারতবর্ষ বিভাজিত হয়ে পাকিস্তান ও ভারত তৈরি হয়। আগে ভারত এবং পাকিস্তান তৈরি হলো, ঠিক আছে। এরপর অপশন হয়ে যাবে 5, দেখো কি বলেছে, চীন যখন তিব্বত দখল করে তখন চীনা দখল থেকে পালিয়ে আসা তিব্বতী শরণার্থীদের জন্য ভারত তার দরজা খুলে দেয়। তারপর হবে অপশন 1, অর্থাৎ ভারতের চাকমা ও হাজং সম্প্রদায়কে গ্রহণ করে যারা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়। তারপর রয়েছে অপশন নাম্বার 3, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক উদ্বাস্তুদের ভারতে আগমন ঘটে। এবং সর্বশেষ রয়েছে 4, শ্রীলঙ্কার গৃহযুদ্ধ ও জাতিগত হিংসা থেকে রক্ষা পেতে শ্রীলঙ্কার তামিলদের ভারতে আগমন। অর্থাৎ ভারত হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের দেশ, এখানে জাতি স্ত্রী পুরুষ নির্বিশেষে এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে সহাবস্থান হয়েছে। উদ্বাস্তু যে ভারত যখন ভাগ হচ্ছে, একাধিক রাষ্ট্র থেকে কিন্তু একাধিক মানুষ কিন্তু ভারতে এসেছে এবং এখন স্থায়ীভাবে বসবাস করছে। তো এটাই হচ্ছে ভারতীয়দের উদ্বাস্তু আগমনের ঘটনা, ঠিক আছে। প্রথমে কি হয়েছিল তোমাদেরকে বললাম, ডাইরেক্ট তোমাদেরকে আমি অ্যান্সার বলে দিচ্ছি। তো এটা রয়েছে তোমাদের 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, দেখে নাও। চলে আসবো আমরা 28 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, বিহার বিভাজন করে ঝাড়খণ্ড রাজ্য সৃষ্টি হয়েছিল কত সালে? বিহার বিভাজন করে ঝাড়খণ্ড রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল 2000 সালে, মনে রাখবে এটা। বিহার বিভাজন করে ঝাড়খণ্ড রাজ্য সৃষ্টি হয়েছিল 2000 সালে। চলে আসবো নেক্সট 29 নম্বর প্রশ্ন।
নেক্সট 29 নম্বর প্রশ্ন, বৃহৎ গণতন্ত্রে দল ব্যবস্থা একটি অপরিহার্য অঙ্গ, একথা বলেছেন কে? দেখো বৃহৎ গণতন্ত্রে দল ব্যবস্থা একটি অপরিহার্য অঙ্গ, কথাটি বলেছেন ম্যাকআইভার। মনে রাখবে, প্রশ্নটা রয়েছে ইম্পর্টেন্ট। নেক্সট, নিম্নলিখিত কোন দেশে বহুদলীয় ব্যবস্থা আছে? মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখো ভারতে কিন্তু বহুদলীয় ব্যবস্থা আছে। ভারতে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 31 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের একটি কাজ কি? দেখো রাজনৈতিক দলের কাজ কি বলো, রাজনৈতিক দল কি করে? দেখো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তো রাজনৈতিক দলের কাজ কি? সরকার আর জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা হবে রাজনৈতিক দলের একটি প্রধান কাজ, অর্থাৎ অপশন নাম্বার এ, সরকার আর যে জনগণ আছে তাদের মধ্যে একটা যোগ কানেকশন তৈরি করাই হবে রাজনৈতিক দলের কাজ। নেক্সট 32 নম্বর প্রশ্ন, দেখো ভারতীয় জনসংঘ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিলিত হয়ে সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? উত্তর হবে জনতা দল। বিভিন্ন জনতা দলগুলো তৈরি হয় ভারতীয় জনসংঘ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি একসঙ্গে মিলিত হয়ে। নেক্সট 33 নম্বর প্রশ্ন হচ্ছে AIADMK ইত্যাদি, এগুলো হচ্ছে ড্যাশ দল। AIADMK এটি একটি কী দল? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হচ্ছে ভাষাভিত্তিক দল। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভাষাভিত্তিক দল, মনে রাখবে, বা পরীক্ষা আসতে পারে যে ভাষাভিত্তিক দলের নাম লেখা একটি এটা। চলো নেক্সট 34 নম্বর প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কা শান্তি সেনা চুক্তি, ভারত ও শ্রীলঙ্কার শান্তি সেনা চুক্তি ভারতের কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছিল? দেখো 34 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ রাজীব গান্ধীর সময় কিন্তু হয়েছিল। এবার দেখো 35 নম্বর প্রশ্ন কি বলেছে, ড্যাশ সালে ভারত নেপাল কৃষিক্ষেত্রে নিজেদের সহযোগিতা সম্প্রসারিত করার জন্য নিউ পার্টনারশিপ ইন এগ্রিকালচার স্বাক্ষর করে? 35 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার আমি তোমাদের বলেছি, একটু ভেবে নাও কত সালে। দেখো উত্তর হয়ে যাচ্ছে 2018 সালে কি হয়, ভারত নেপাল কৃষিক্ষেত্রে নিজেদের সহযোগিতা সম্প্রসারিত করার জন্য নিউ পার্টনারশিপ ইন এগ্রিকালচারে কিন্তু স্বাক্ষর করে, মনে রাখবে। নেক্সট 36 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কবে ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে স্বীকৃতি দেয়? মনে রাখবে 2016 সালে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে, ভারতকে, আমেরিকা কী করে, ভারতকে প্রধান প্রতিরক্ষার অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় 2016 সালে। নেক্সট 37 নম্বর প্রশ্ন, ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ ইন্ডিয়া 2018 কোথায় হয়েছিল? এটা মনে রাখো, উত্তরপ্রদেশে কিন্তু হয়েছিল ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ ইন্ডিয়া 2018, উত্তরপ্রদেশ। নেক্সট 38 নম্বর প্রশ্ন, পঞ্চশীল নীতি, মোস্ট ইম্পর্টেন্ট। পঞ্চশীল নীতি থেকে তোমাদের প্রশ্ন তো আসবেই। পঞ্চশীল নীতি রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আছে অবশ্যই তোমরা ওগুলোকে এক কাছে জড়ো করে নাও। পঞ্চশীল নীতি থেকে প্রশ্ন আসছে, যেমন পঞ্চশীল নীতির জনককে, কোন দুটি রাষ্ট্রের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হলো? পঞ্চশীল নীতি বলছে যে শব্দটি যুক্ত কিসের সঙ্গে? শব্দটি যুক্ত 38 নম্বর প্রশ্ন অ্যান্সারটা বলেছি ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে। ঠিক আছে, ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে কিন্তু কী হচ্ছে, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত রয়েছে। নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট, স্মাইলিং বুদ্ধ, মনে রাখো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 40 নম্বর প্রশ্ন, রিলস কত সালে ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়? রিলস, এটি কিন্তু চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে 2024 সাল, অর্থাৎ অপশন নাম্বার ডি। রিলস কিন্তু ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় 2024 সালে। এই ছিল তোমাদের জন্য প্রশ্ন। তোমাদের 100% কমন কিন্তু পরীক্ষায় আসবে। আরও কয়েকটি তোমাদের প্রশ্নপত্র দেখাচ্ছি, সেই প্রশ্নপত্রগুলো তোমরা শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যাও, ওখান থেকে 100% কমন কিন্তু আসবে। এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখছো এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল, তো তোমরা হোম পেজে চলে আসো, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে, দেখো প্লেলিস্ট বলে কিন্তু একটা অপশন, এই প্লেলিস্টে কিন্তু তোমাদের করতে হবে ক্লিক। প্লেলিস্টে আমরা ক্লিক করলাম, প্লেলিস্টে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। দেখো এখানে দেখো এই যে সেমিস্টার সংস্কৃতের নিচে দেখো ভূগোল, পরিবেশবিদ্যা, এখানে তোমাদেরকে একটু স্ক্রল ডাউন করতে হবে। দেখো পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12 সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ 4টে ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি। প্রত্যেকটি প্রশ্নপত্র কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই তোমরা পরীক্ষার আগে তোমাদের যে এখনও টাইম আছে হাতে, তো এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাও, 100% অবশ্যই কমন হবে। তোমরা অবশ্যই সব কিন্তু পরীক্ষায় রেজাল্ট ভালো হবে, তোমাদের 40-এ 40 পাবে। তো এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।